কোনো একজন জাস্ট কনফার্ম করো, স্লাইড দেখা যাচ্ছে সেল সাইকেল রেগুলেশন এবং আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা। হ্যাঁ, স্লাইডও দেখা যাচ্ছে, গলাও শোনা যাচ্ছে, ভেরি গুড। ওকে, তো লেট আস কন্টিনিউ, আমরা কন্টিনিউ করছি। হ্যাঁ, আমাদের জেনেটিক্স পোর্শনে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে সেল সাইকেল রেগুলেশন। আমি সেল সাইকেলের ব্যাপারে একটু বলেছি তোমাদের, যে জি1 ফেজ, এস ফেজ, জি2 ফেজ কি কি হয়, তারপরে এম ফেজ ইত্যাদি, এবং মাইটোসিস মিওসিসও বলেছি। এগুলো তোমাদের মোটামুটি ক্লাস 12-এ পড়াও। যেটা তোমরা ক্লাস 12-এ পড়োনি সেটা হচ্ছে এই প্রসেসগুলো পুরোপুরি রেগুলেটেড কিভাবে হয়। সবার আগে আমরা দেখে নিই যে এই যে একটা ফেজ থেকে অন্য ফেজে যাচ্ছে, ঠিক আছে, একটি দশার থেকে অন্য দশায় যাচ্ছে, এখানে আমরা এই স্লাইডটা একটু দেখছি। তা এই যাওয়াটা মানে তোমার জি1 থেকে এস ফেজে যাচ্ছে, কিংবা জি2 থেকে এম ফেজে যাচ্ছে, কিংবা এম ফেজে আবার এম ফেজ হয়ে গেলে আবার জি1-এ যাচ্ছে। তো এই ট্রানজিশন গুলো কি নর্মাল, না এখানে কোনো চেক পয়েন্ট আছে? চেক পয়েন্ট বলতে, তোমরা বাসে বা গাড়িতে সবাই ট্রাভেল করেছো, তোমরা যখন দেখো যে কোনো, ধরো তোমরা বহরমপুর থেকে কলকাতা নিশ্চয়ই বাসে এসছো কোনোদিন, তো বিভিন্ন চেক পয়েন্টস থাকে আর কি, বা টোল নাকা যেগুলোকে আমরা বলি, টোল ট্যাক্স খুব সহজ ভাষায়। সেখানে কি, কিংবা হাইওয়েতে গেলে চেক পয়েন্ট, যেখানে তোমার গাড়ির একটা চেকিং হয়। কখন চেকিংটা হয়? যখন তুমি একটা কোনো পার্টিকুলার জেলা থেকে অন্য কোনো জেলায় ঢুকছো, বা একটি কোনো শহরের থেকে অন্য কোনো শহরে ঢুকছো, সেই রকম জায়গায় চেকিং হয় যে তুমি আগের শহরে কোনো ভুলভাল কাজ করে তারপর নতুন শহরে ঢুকছো কি, বা আগের রাজ্যে কোনো ভুলভাল কাজ করে নতুন রাজ্যে ঢুকছো কিনা, বা আগের টেরিটরিতে কোনো ভুলভাল কাজ করে নতুন টেরিটরিতে ঢুকছো কিনা। এই ধরনের জিনিস কিন্তু চেক করা হয়। ঠিক আছে, কেন না? কারণ হচ্ছে যে ধরো তুমি জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েতে যদি ঢোকো, তোমরা সবাই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বেড়াতে গেছো অনেকেই, তো তার আগে কিন্তু সমতল ভূমি থেকে তুমি যখন যাবে তখন কিন্তু চেকিং হবে। প্রশ্নটা হচ্ছে যে এই চেকিংটা কেন হয়? এই চেকিংটার কারণটা হচ্ছে গিয়ে যে তুমি যদি সমতল ভূমিতে কোনো কুকাজ করে থাকো এবং তুমি যদি ওখানে যাও, তাহলে তুমি ওখানকার জন্য কিন্তু বিপজ্জনক। ঠিক আছে, সিমিলারলি সেল সাইকেলেও কিন্তু এই ব্যাপারটা চেক করা হয়, যে তুমি যে জি1 ফেজ থেকে এস ফেজে যাবে, তাহলে জি1 ফেজে তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসটা যদি চেক হয়, তারপরেই কিন্তু সেলটা সে এস ফেজে ঢুকতে দেবে। তা এই যে চেক পয়েন্টটা, এই চেক পয়েন্টটাকে বলা হয় গিয়ে হচ্ছে জি1 চেক পয়েন্ট। হ্যাঁ, লেট আস সি এখানে কি কি জিনিসের জন্য চেক করা হচ্ছে। ঠিক আছে, জি1 চেক পয়েন্টে একটা দেখা হচ্ছে যে সেলের কাছে সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট আছে কিনা, হ্যাঁ, এবং সাফিসিয়েন্ট গ্রোথ ফ্যাক্টর আছে কিনা। তার কারণ সেল যতক্ষণ না প্রপারলি গ্রো করবে, মানে নিউক্লিয়ার ইস টু সাইটোপ্লাজমিক রেশিওটা যতক্ষণ না খুব কমে যাচ্ছে, মানে নিউক্লিয়াসটা একই থাকছে, সাইটোপ্লাজম খুব বেশি হয়ে যাচ্ছে, কখন হচ্ছে? সেল যখন খুব বেশি গ্রো করছে, ততক্ষণ ওটা ডিভিশনাল ফেজ বা মাইটোসিসে কিন্তু ঢুকবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে basic purpose of cell division that is going into the M phase is nothing but it basically restores the nucleus is to cytoplasmic ratio, যেটা কিন্তু বিগড়ে গিয়েছিল, কারণ নিউক্লিয়াসটা একই সাইজে ছিল এবং প্রচুর গ্রোথ হয়ে সাইটোপ্লাজম কিন্তু বেড়ে গিয়েছিল। এইবারে প্রচুর গ্রোথ হওয়ার জন্য কিন্তু নিউট্রিয়েন্ট বা গ্রোথ ফ্যাক্টর, এই দুটো জিনিস খুব দরকার সেলের কাছে। ঠিক আছে, কেন না? আমরা চিরকালই যখনই সেল ডিভিশন পড়ে এসেছি, বিশেষ করে বিভিন্ন ক্লাসে, আমরা একটা পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে পড়ি। সেটা হচ্ছে কি, যে না, আমাদের ক্রোমোজোমস গুলো ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ এস ফেজে, তারপরে ক্রোমোজোমস গুলো ডিভাইড করবে, নিয়ে একটি কুমেরুতে চলে যাবে, একটি সুমেরুতে চলে যাবে, মাঝখানে কি হবে? মাঝখানে একটি প্রাচীর তৈরি হবে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে ফ্যারো একটা তৈরি হয়ে দুটো সেল দুদিকে চলে যাবে। কিন্তু এই ব্যাপারটা তো শুধু হলে হয় না। দুটি অপত্য কোষ যখন সৃষ্টি হচ্ছে, তখন তার মধ্যে অঙ্গাণুও সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। দ্য অর্গানেলস উইল বি ডিস্ট্রিবিউটেড সিমিলারলি অ্যাজ ওয়েল। ঠিক আছে, ফলে দেয়ার হ্যাজ টু বি আ মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া
রাইবোজোম, গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এভরিথিং। তাহলে এই অঙ্গাণুগুলো সংশ্লেষ করার জন্য টু synthesize these organelles you need growth factors, you need nutrients, you need biological macromolecules. So whether you have it, ঠিক আছে, you need biological macromolecules. So whether you have it or not, that will basically check যে তোমার সেলটি অন্য ফেজে যেতে পারবে কিনা। তাহলে G1 চেক পয়েন্টে তো ঢুকেছে আবার বারবার কি হচ্ছে, তাহলে G1 চেক পয়েন্টে কি দেখা হচ্ছে যে প্রপার নিউট্রিয়েন্টস আছে, প্রপার গ্রোথ ফ্যাক্টর আছে, আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে ডিএনএটা কি অবস্থায় আছে, ডিএনএটা কি ড্যামেজড অবস্থায় আছে। যদি ড্যামেজড অবস্থায় থাকে ও কিন্তু পরের স্টেজে যাবে না, কারণ পরের স্টেজে ডিএনএ সিনথেসিস হবে। ওকে, পরের স্টেজে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে। তাহলে ড্যামেজ ডিএনএ রেপ্লিকেশন কিন্তু কেউ করতে চাইবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে তাহলে অপত্য কোষের মধ্যেও ওই ড্যামেজ ডিএনএ চলে যাবে এবং তার কি কি ক্ষতি হতে পারে আপ টু ক্যান্সার সেগুলো আমি বলবো। এখানে হচ্ছে গিয়ে কোষ একটা জিনিস নীতি খুব মানে ভালোভাবে মেনে চলে। বাবরের প্রার্থনা বলে একটি কবিতা আছে শঙ্খ ঘোষের, যে ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। মানে অপত্য কোষের যেন কোনো ক্ষতি না হয়, তার থেকে আমি নিজে মরে যাব। কোষ কি বলবে, আমি নিজে মরে যাব বাই দ্য প্রসেস অফ অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ, বাট আমার সন্ততি স্বপ্নে থাক, মানে অপত্য কোষের যেন কোনো ক্ষতি না হয়। That is why if the DNA is damaged, then the daughter cells will be cancerous in nature. So that won't, the cell won't allow that thing to happen. That's why there is a G1 checkpoint. তারপরে এস ফেজে কি হচ্ছে না, এস ফেজে ডিএনএ সিনথেসিস হচ্ছে আর সেন্ট্রিওলে ডুপ্লিকেশন হচ্ছে। সেন্ট্রিওলের ডুপ্লিকেশন দরকার ফর দ্য ফর্মেশন অফ স্পিন্ডল ফাইবার্স এন্ড সেপারেশন অফ দ্য ক্রোমোসোমস। বাট এরপরে G2 ফেজে যখন চলে যাচ্ছি, G2 থেকে M ভেরি ক্রিটিক্যাল। এই জায়গাটায় কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনটা প্রপারলি হয়েছে কিনা, ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো এরার ঘটেছে কিনা, এই জিনিসগুলোকে চেক করা হয়। কারণ ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি কোনো এরার ঘটে থাকে, সেই সেম ব্যাপারটা অপত্য কোষগুলো কিন্তু সেই এরারটা পাচ্ছে। তারপরে তিনটে জিনিস হতে পারে, সেই তিনটে জিনিস আমি তোমাদেরকে এখন জাস্ট ছোট্টভাবে বলে রাখছি। এর পরের ক্লাসে মানে শনিবার দিন আমি তোমাদেরকে এক্সপ্লেন করব এই তিনটে জিনিস কিভাবে চেক করা হয়। এক নম্বর জিনিস হচ্ছে যে এরারটা হয়েছে বা জীবাণুও যদি ডিএনএ ড্যামেজ দেখা যায়, যে ডিএনএ ড্যামেজটা হয়েছে সেটাকে আমি রিপেয়ার করে নিলাম, মানে সেটাকে আমি সারিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে এক নম্বর স্ট্র্যাটেজি হতে পারে। দু নম্বর স্ট্র্যাটেজি হতে পারে যে না, এতটাই ডিএনএ ড্যামেজ হয়ে গেছে বা ডিএনএ রেপ্লিকেশনে এতটাই এরার হয়ে গেছে যে সেটাকে আর সারানো সম্ভব নয়। তাহলে সেটাকে আর সারানো সম্ভব না হলে আমি কি করব, লেট মি ডাই, আই উইল গো আ প্রোগ্রাম সেল ডেথ অর অ্যাপোপ্টোসিস। আমিও মারা যাব, আমার সঙ্গে আমার ডিএনএও শেষ হয়ে যাবে। তো দ্য এরার উইল নট বি পাস টু দ্য ফিউচার জেনারেশন। আর থার্ড স্ট্র্যাটেজি কি হতে পারে, যে আমি রিপেয়ারও করতে পারলাম না, আমি প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোটিক পাথওয়েতেও যেতে পারলাম না। at that time I will show a dysregulated cell cycle. Dysregulation of cell cycle যখন হয়, the cell will become cancerous. Okay, that is the worst possible outcome. এটা worst possible outcome হতে পারে এই তিনটে। তাহলে G2 to M চেক পয়েন্টে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে ডিএনএ রেপ্লিকেশনটা প্রপারলি হয়েছে কিনা সেই জিনিসটা চেক করা হয়, এক নম্বর। দ্বিতীয়ত আর কি চেক করা হয় না, সেল সাইজটা চেক করা হয়। ঠিক আছে, যে সেল সাইজটা কতটা আছে, মানে সেলটা যদি সাফিসিয়েন্টলি বড় না হয়, নিউক্লিয়ার ইস টু সাইটোপ্লাজমিক রেশিওটা যদি সাফিসিয়েন্টলি ডিস্টার্বড না হয়, তাহলে কিন্তু ও ডিভিশন করবে না বা ক্যারিওকাইনেসিস ফলোড বাই সাইটোকাইনেসিস হবে না। তো সেল সাইজ প্রপার হলে তবেই কিন্তু ও ডিভিশনাল ফেজে বা এম ফেজে যাবে। এর আগে চেক করছিলাম খাওয়া দাওয়া প্রপারলি আছে কিনা, যেটা খেয়ে আমি প্রচুর বাড়বো। এখানে আমি কি চেক করছি, যে আমি প্রচুর বেড়েছি কিনা, আমি বাড়লে তবেই কিন্তু এম ফেজে যাব। আচ্ছা,
থার্ড হচ্ছে যে এম ফেজে, এম ফেজের যে চেক পয়েন্ট আছে, এখানে তোমরা দেখো কার্সারটাকে ফলো করলেই বুঝতে পারবে যে এই চেক পয়েন্ট গুলো এরকম লাল দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এই লাল গুলো হচ্ছে গিয়ে চেক পয়েন্ট, আমরা রেড সিগন্যাল দিয়ে দাঁড়াতে বলি না এইভাবে স্টপ, তো এইরকম লাল গুলো হচ্ছে গিয়ে চেক পয়েন্ট। এম ফেজে যে চেক পয়েন্টটা আছে সেটাকে আমরা বলছি মেটাফেজ চেক পয়েন্ট। তাহলে এটা হচ্ছে G1S চেক পয়েন্ট, এটা G2M চেক পয়েন্ট, ঠিক আছে, এটা G1S চেক পয়েন্ট, এটা G2M চেক পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে এম ফেজের চেক পয়েন্ট। এম ফেজের চেক পয়েন্টে কি আছে যে না ক্রোমোজোমের সঙ্গে স্পিন্ডল ফাইবার্স প্রপারলি অ্যাটাচ করেছে কিনা, এই জিনিসটা কিন্তু দেখা হয় এম ফেজের চেক পয়েন্টে। ক্রোমোজোমের সঙ্গে স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্টটা প্রপারলি হয়েছে কিনা। কেন? যদি স্পিন্ডল ফাইবার কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোমে না ডিভাইড করে থাকে, না লেগে থাকে প্রপারলি, তাহলে সেন্ট্রোমিয়ারের থেকে দুটো ক্রোমাটিড আলাদা হচ্ছে না। সেইটা যদি না হয়, that will lead to the non-disjunction of chromosomes and different genetic disorders. For example, due to non-disjunction of chromosomes, non-disjunction of chromosome মানে কি, যে মেটাফেজের পর অ্যানাফেজে দুটো ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড একে অপরকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে নর্থ পোলের দিকেই দুটো ক্রোমাটিডই চলে গেল, মানে পুরো ক্রোমোজোমটা চলে গেল, সাউথ পোল কিছুই পেল না, যদি প্রপার স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট না হয় কাইনেটোকোরে। This condition is called non-disjunction of chromosome and it leads to the diseases like Down syndrome, trisomy of chromosome number 21, দুটো ক্রোমোজোম 21ই কিন্তু একদিকে চলে গেছে, কিংবা ক্লাইনফেল্টার সিনড্রোম, দ্যাট ইজ XXY, মেল সে XY হওয়ার জায়গায় XXY হচ্ছে, ওকে, বা টার্নার সিনড্রোম X0 হচ্ছে, মানে একটা ক্রোমোজোম কম থাকছে, হোয়াট এভার, এইগুলো কি এখন আমাদের ডিসকাস করার সময় না। বাট ডিউ টু দিস নন ডিসজাংশন অফ ক্রোমোজোমস, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে দ্যাট উইল লিড টু জেনেটিক ডিজিজেস। The cell should not suffer from this kind of diseases. That's why it is checked whether the spindle fiber attachment is properly happened or not, and that is checked during the metaphase checkpoint. ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে তোমাদের কয়েকজন তোমাদের লেখায় যদিও মাইটোসিস কখন হয় মিওসিস কখন হয় এই লেখাগুলো অত্যন্ত বাজে হয়েছে, স্টিল আমি নম্বর দিয়েছি বিকজ ইউ পিপল হ্যাভ ট্রাইড। বাট সপ্তর্ষি হি মেনশন সামথিং রিগার্ডিং সাইক্লিন অ্যান্ড সিডিকে, মানে অনেকেই মেনশন করেছে, অলিও মেনশন করেছে, ঠিক আছে। তো এই জন্যই আমি বলতে চাইছি যে দিস টু আর মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিনস, ঠিক আছে, যেটা কিন্তু আমরা সেল সাইকেল রেগুলেশনে দেখব। এবার একটু আমরা দেখে নিই যে এই সাইক্লিন এবং এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সিডিকে এরা কিভাবে রেগুলেট করছে ট্রানজিশন অফ দ্য সেল ফ্রম ওয়ান স্টেজ টু দ্য আদার স্টেজ, মানে G1 থেকে S থেকে G2, G2 থেকে, এবং এই চেক পয়েন্টস গুলো ক্রস করে এরা এই ট্রানজিশনটা কিভাবে করছে, দ্যাট উই উইল সি নাও। ওকে, সো দিস আর সাইক্লিনস, ঠিক আছে। সাইক্লিনস কি দেখো, এখানে তো লেখা আছে একটা জিনিস, লেট মি রিড ইট আউট ওয়ান্স। Cyclins are among the most important cell cycle regulators. Cell cycle কে রেগুলেট করে বা কন্ট্রোল করে। Cyclins are a group of related proteins and there are 4 basic types found in humans and most other eukaryotes. সেই টাইপ গুলো আমরা দেখব D, E, A, B, cyclin D, cyclin E, cyclin A, cyclin B, ঠিক আছে। As the name suggests, cyclin is associated with a particular phase. পার্টিকুলার ফেজ মানে ধরো G1, S, G2, ট্রানজিশন মানে G1 to S ট্রানজিশন, or set of phases in the cell cycle, মানে একাধিক ফেজের সঙ্গেও যুক্ত থাকতে পারে। তাহলে সাইক্লিন কি, ধরো সাইক্লিন A, হ্যাঁ, সে এক্ষুনি আমরা দেখবো একাধিক ফেজের সঙ্গে সে যুক্ত আছে, এবং এই সাইক্লিন গুলো কিন্তু একটা ফেজের থেকে অন্য ফেজে যে ট্রানজিশন হচ্ছে সে G1 to S বা G2 to M ইত্যাদিতেও সাহায্য করে, এবং তাৎক্ষণিক যে সেল সাইকেল ইভেন্টস গুলো সেগুলো কিন্তু ওরা ড্রাইভ করে একটা ফেজের মধ্যে যেগুলো ঘটছে। কিভাবে ড্রাইভ করে সেটা তো আমরা নেক্সট ক্লাসে দেখব। একটা খুব ছোট্ট উদাহরণ, যে এম সাইক্লিন মানে মেটাফেজ সাইক্লিন কি করছে, সে এম ফেজ কে প্রমোট করছে, ঠিক আছে। কি 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 ডিভিশনাল সাইক্লিনের রোল কি, রোল হচ্ছে গিয়ে নিউক্লিয়ার এনভেলপকে ব্রেক ডাউন করছে, ক্রোমোজোমকে কনডেন্স করছে, সেল ডিভিশনের জন্য যে যে জিনিসগুলো লাগছে।
তাহলে এম সাইক্লিন এম ফেজ মানে সেল ডিভিশনের জন্য যা যা জিনিসগুলো লাগছে, ক্যারিওকাইনেসিস ফলোড বাই সাইটোকাইনেসিস, সেই জিনিসগুলোকে হেল্প করে। ঠিক আছে, লাইক নিউক্লিয়ার মেমব্রেন ব্রেকডাউন অ্যান্ড ক্রোমোসোমাল কনডেনসেশন। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সাইক্লিন কথাটা এটা আমরা একটু নামের থেকে বুঝছি। সাইক্লিন, সাইকেল, তার মানে কি যে সাইকেল মানে হচ্ছে গিয়ে নট যেটা আমরা রাইড করি, বাট চক্র, বাংলায় যেটাকে আমরা চক্র বলি। ঠিক আছে, এটারও চক্রবৎ, কখনো এটার কনসেন্ট্রেশনটা খুব বড় হচ্ছে, বেশি হচ্ছে, এবং চক্রবৎ কখনো এর কনসেন্ট্রেশনটা কিন্তু কমে যাচ্ছে। মানে সেল সাইকেলে ধরো G1S G2M, ঠিক আছে, এক একটি সাইক্লিন এক একটি সময় এদের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, অন্য সময় এদের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, সেটি আমরা এক্ষুনি দেখব। নেক্সট হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসটা কি জানো তো? সব থেকে সহজ উদাহরণ দিচ্ছি। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস হচ্ছে একটি গাড়ি, যে গাড়িটা সমস্ত কাজ করবে, তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেই গাড়িটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তোমাকে সমস্ত কাজ করবে এবং তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেই গাড়িটির একটা বিশাল বড় সমস্যা আছে। গাড়িটিতে যদি ড্রাইভার না থাকে, কি বলছে রুদ্র জয়েন করতে বুঝতে পারছি না, প্লিজ মুভ অ্যাওয়ে দিস উইন্ডো ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন। মানে এটা হঠাৎ করে কেন আসছে? কি হলো রুদ্র? এনিওয়ে, বুঝতে পারলাম না। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ কিছু এরকম কিছু লেখা আসছে, প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন? হ্যাঁ স্যার পাচ্ছি। এটা হঠাৎ করে কিভাবে এলো? এরকম তো কখনো আসে না। রুদ্র, রুদ্র, বক্স করে পাচ্ছি। রুদ্র, রুদ্র, তুমি কি কিছু অন টন করেছো? মানে এটা তোমার আসার আগে একদমই ছিল না কিন্তু। আরেকটা কথা আমি তোমাদের বলি, আমি কিন্তু এর পরের ক্লাস থেকেই যখন ইচ্ছে ঢুকছো, আমি কিন্তু এটা একদমই অ্যালাউ করব না। ওয়ান্স দ্য থিং বিগেন্স ইট বিগেন্স, এটা প্রচন্ড কনসেন্ট্রেশন কেটে যায়। এটা এমনি ক্লাস তো না, এটা একটা অনলাইন ক্লাস, একটা লিমিটেড টাইম আছে। এনিওয়ে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে এক ধরনের গাড়ি, যেটা আমি বারবারই বলছিলাম, যে গাড়িটি তোমাকে একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে এবং তোমার নির্দিষ্ট অনেক কাজ করে দেবে, কিন্তু সেই গাড়িটির একটি চালক দরকার, সেই চালকটি হচ্ছে সাইক্লিন। যার জন্য সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সিডিকে, এটার নামই হচ্ছে সিডিকে, ইট ডিপেন্ডস আপন দা সাইক্লিন। এ লোন সিডিকে ইজ ইনঅ্যাক্টিভ, সিডিকে একা কিন্তু ইনঅ্যাক্টিভ, এমনি গাড়ি যদি গ্যারেজে পড়ে থাকে সে কিন্তু কোনো কাজ করতে পারবে না, কিন্তু সেই গাড়িটির একটি নির্দিষ্ট ড্রাইভার আছে, মানে সেই সিডিকের একটি নির্দিষ্ট সাইক্লিন আছে প্রত্যেকটি সিডিকে। সেই সাইক্লিনটা যখন সেই সিডিকে কে বাইন্ড করছে, তখন সেই সিডিকে বা গাড়িটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং এ অ্যাক্টিভ হওয়ার পর এ একটা এনজাইম হিসেবে কাজ করছে, এবং এ মানে একটি উৎসেচক হিসেবে কাজ করছে, এবং এ কিন্তু অন্যান্য প্রোটিনকে মডিফাই করতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, এবার এটি কিভাবে কাজ করে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসেস, এই কাইনেসেস কথাটার থেকেই আমরা বুঝতে পারছি যে এই পার্টিকুলার প্রোটিনটা কি করছে না, এ ফসফোরিলেট করছে। ঠিক আছে, ইট ইট রেজাল্টস ইন ফসফোরিলেশন। ঠিক আছে, মানে অ্যাডিং আ ফসফেট গ্রুপ টু স্পেসিফিক টার্গেট প্রোটিন। যে কোনো উৎসেচকের কি কিছু সাবস্ট্রেট থাকে, সেমনি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজেরও কিছু সাবস্ট্রেট আছে। ওয়ান্স দ্য সাইক্লিন বাইন্ডস ইনটু টু দ্য সিডিকে, ইট অ্যাক্টিভেটস দ্য সিডিকে। এ কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। অ্যাক্টিভেট করার পর এই সিডিকে স্পেসিফিক টার্গেট প্রোটিনকে ফসফোরিলেট করছে। এবার এই যে ফসফোরিলেট করে মানে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দিচ্ছে। কাইনেজ, যে কোনো কাইনেজ এনজাইমের কাজই এইটা,
ইট অ্যাড দ্য ফসফেট গ্রুপ। সেমনি ফসফেটাইজের কাজ হচ্ছে ইট রিমুভ দ্য ফসফেট গ্রুপ। এইবারে এইটাকে এই যে ফসফেট গ্রুপকে অ্যাড করছে, দিস অ্যাক্টস লাইক আ সুইচ। ঠিক আছে, এটা একটা সুইচ হিসেবে কাজ করছে। কিভাবে না, যে সাবস্ট্রেট প্রোটিনটা ছিল সেটা ইদার বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ইট বিকামস মোর অ্যাক্টিভ, অর যে সাবস্ট্রেট প্রোটিনটা ছিল সেটা কম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইট বিকামস লেস অ্যাক্টিভ। Once this CDK binds to the substrate, acts on the substrate and transfers the phosphate group, the substrate protein either becomes more active or it becomes less active. মানে সাবস্ট্রেট প্রোটিনের যে অ্যাক্টিভিটিটা ছিল সেটাকে আইদারও কমিয়ে দিচ্ছে অর ও বাড়িয়ে দিচ্ছে, এই দুটো জিনিস হতে পারে। এবারে একটা সাইক্লিন যখন সিডিকে কে বাইন্ড করছে, এটা দুটো ইম্পর্টেন্ট এফেক্ট আছে। কি করছে, একটা হচ্ছে যে এ অ্যাক্টিভেট করছে সিডিকেটাকে, যেটাকে এতক্ষণ বললাম, এবং সেই সিডিকেটা নাও ফসফোরিলেট করছে তার টার্গেটকে করে, তার অ্যাক্টিভিটি কমাচ্ছে বা বাড়াচ্ছে। এই একটা যে অ্যাক্টিভেট করতে পারে হচ্ছে সিডিকে কে, সাইক্লিন। আরেকটা কি, যে না এই যে সিডিকে কে মলিকিউলকে কাকে অ্যাক্টিভেট করতে হবে, সেটাও কিন্তু ডাইরেক্ট করছে গিয়ে হচ্ছে এই ধরনের সাইক্লিন। এই সিডিকে মলিকিউলটা কাকে অ্যাক্টিভেট করবে, মানে কোন ধরনের প্রোটিনকে, কোন স্পেসিফিক প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, সেটাও কিন্তু ডাইরেক্ট করে গিয়ে হচ্ছে এই সাইক্লিন। তাহলে সাইক্লিনের দুটো রোল, একটা আমরা দেখলাম যে ইট অ্যাক্টিভেটস দ্য সিডিকে and it tells the CDK whom to activate or whom to deactivate, rather whom to phosphorylate. এই দুটো কাজ কিন্তু মিডিয়েট হয় বাই দিস CDK molecule. ওকে, ফাইন। নেক্সট আমরা চলে যাই। দেখো এইখানে আমি যেটা বলছিলাম যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সাইক্লিন কথাটা একটু আমাদের বুঝতে হবে। এখানে আমরা গ্রাফটাতেই দেখতে পাচ্ছি যে সাইক্লিক্যালি মানে চক্রবৎ পিরিয়ডিক্যালি কিছু কনসেন্ট্রেশন বাড়ছে কমছে। এই যে আমরা যদি ডি সাইক্লিন দেখি, এটা আস্তে 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 বাড়ছে জি1 ফেজে, এস ফেজে, জি1 ফেজে প্রচুর আসছে, এস এ প্রচুর আছে, তারপর কিন্তু এই সাইক্লিনটা কমে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি সাইক্লিন ই দেখি, এটা এই জি1 এস এর জায়গায় কিন্তু মারাত্মক আছে, তারপর কিন্তু এস ফেজে এটা কমে যাচ্ছে, আর অন্য কোনো ফেজে কিন্তু সাইক্লিন ই কে দেখা যাচ্ছে না। সাইক্লিন এ কে যদি দেখি, এটা এস ফেজে থাকছে এবং জি2 ফেজে থাকছে, কিন্তু এম ফেজে প্রায় সাইক্লিন এর কোনো ভূমিকাই থাকছে না। সিমিলারলি আমরা যদি সাইক্লিন বি কে দেখি, আমরা দেখব যে এম ফেজে এটা কিন্তু থাকছে খুব বেশি, আর জি2 ফেজেও কিছু থাকছে, তো অন্যান্য ফেজে কিন্তু এর তেমন কোনো পরিবর্তন থাকছে না। তোমরা গ্রাফটা ফলো করো, এই যে চারটে সাইক্লিন আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ এবং সাইক্লিন বি, নির্দিষ্ট ফেজে এর পরিমাণ কিন্তু খুব বাড়ছে এবং অন্যান্য ফেজে কিন্তু এটা প্রায় থাকছেই না। প্রত্যেকটি সাইক্লিনের ক্ষেত্রেই কিন্তু সেটা হচ্ছে, খুব ইজিলি আমরা গ্রাফে দেখতে পাচ্ছি জি1 ফেজ, এস ফেজ, জি2 ফেজ, এম ফেজে বিভিন্ন সাইক্লিন বাড়ছে কমছে। নাও এই যে ব্যাপারটা ঘটছে, ঠিক আছে, এইখান থেকে কিছু এক্সপেরিমেন্টস করা হয়েছিল, যে এক্সপেরিমেন্টস গুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, যে কিভাবে এই সাইক্লিন অ্যাকচুয়ালি আবিষ্কার হয়। ঠিক আছে, বিজ্ঞানী, কয়েকজন বিজ্ঞানী আজ থেকে অনেক বছর আগে, প্রায় 40 বছর আগে, তো মানে তখন 40 না হলেও অ্যারাউন্ড 35 বছর আগে, তো 84, 85 টিম হান্ট করেছিলেন, 76, হ্যাঁ 35 বছর আগে, মানে তখন আমাদের কারোরই জন্ম হয়নি, ইনক্লুডিং মি। তো সেই রকম সময় এরা কি দেখেছিলেন, যে এক ধরনের প্রোটিন আছে, যে প্রোটিনের কিন্তু সিনথেসিস বা সংশ্লেষটা বিভিন্ন দশায়, কোষচক্রের বিভিন্ন দশায়, সেল সাইকেলের বিভিন্ন স্টেজে কিন্তু কনস্ট্যান্ট থাকে। আবার বলছি, there is a class of protein whose rate of synthesis is constant. মানে ধরো এই যে সাইক্লিন ই বা সাইক্লিন এ, এর রেট অফ সিনথেসিস কিন্তু কনস্ট্যান্ট। জি1 এও আমি কথার কথা বলছি 100টা মলিকিউল সিনথেসিস হচ্ছে, এস ফেজেও 100টা মলিকিউল সিনথেসিস হচ্ছে, জি2 ফেজেও 100টা মলিকিউল সিনথেসিস হচ্ছে, এবং এম ফেজেও 100টা মলিকিউল সিনথেসিস হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে সাইক্লিন এ, দেখা যাচ্ছে যে প্রত্যেক ফেজেই জি1, এস, জি2, এম কম বেশি করে
এর 100টা মলিকিউলই সিনথেসিস হচ্ছে। তাহলে তোমরা আমাকে এখানে একটা প্রশ্ন করতে পারো যে স্যার এইটাই যদি ব্যাপারটা হয় তাহলে আপনি কি করে বলছেন যে এটার কনসেন্ট্রেশনটা এই এস ফেজ কিংবা জি2 ফেজে বেশি এবং অন্যান্য ফেজে নেই? আপনি বলছেন যে জি1 ফেজেও এটা এতটাই সিনথেসিস হয়েছে, কিন্তু জি1 ফেজের এইরকম জায়গায় তো এই ধরনের সাইক্লিনকে দেখাই যাচ্ছে না। তাহলে আপনি কি করে এই কথাটা বলতে পারেন যে এর সংশ্লেষটা আগাগোড়া প্রত্যেক দশায় সেম রেটে হচ্ছে? এবং শুধু সাইক্লিন এ বলে নয়, অন্যান্য যে সাইক্লিন আছে, সাইক্লিন ই, সাইক্লিন বি, সাইক্লিন ডি, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই এই ব্যাপার যে প্রত্যেকটা দশায় এর যে সংশ্লেষ হচ্ছে, প্রোটিন যে সিনথেসিস হচ্ছে, এর মাত্রা কিন্তু সেম। এই সাইক্লিন সিডিকে দুটোই প্রোটিন, আশা করি এইটুকু তোমরা বুঝেছো। এর মাত্রা কিন্তু সেম বা এর পরিমাণ কিন্তু সেম। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দশায় আমরা যদি সংশ্লেষের মাত্রা সেম, কিন্তু যদি এফেক্টিভ প্রোটিন মাপি বিভিন্ন দশায় তাহলে কিন্তু ভ্যারি করছে। হ্যাঁ, ই দেখা যাচ্ছে যে শুধু এই জায়গায় বেশি, অন্যান্য জায়গায় কিন্তু ইর এত পরিমাণ নেই। তাহলে এই ধরনের একটা জিনিস কেন হতে পারে, এই প্রশ্নটা আমি তোমাদের সাথে সামনে রাখবো, একটু ভাববো। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, এই সেশনটা ওভার হয়ে যাবে, আবার আমরা 10 মিনিটের মধ্যেই নেক্সট সেশন শুরু করব। কারণ যদি ব্রেক নেওয়ার 10 মিনিটের নাও, এখনো ওভার হয়নি কিন্তু। ঠিক আছে, আর আরেকটা ছোট্ট জিনিস আমি যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দেব, ঠিক আছে? তাহলে 10 মিনিটস ব্রেক। আমি যে কোয়েশ্চেনটা করলাম যে একটা প্রোটিন সাইক্লিন, যে কোনো সাইক্লিন, সেটা নির্দিষ্ট অ্যামাউন্টে সিনথেসিস হচ্ছে ইন অল দ্য ফেজেস, কিন্তু আমরা যখন এফেক্টিভ কনসেন্ট্রেশন দেখছি, আমরা দেখছি এক একটা ফেজে খুব বেশি আর অন্য ফেজে একদমই নেই। কেন? সিনথেসিস যদি প্রত্যেকটা ফেজে সেম হয় তাহলে এরকম একটা জিনিস কখন হতে পারে? আর দ্বিতীয় হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটার দুদিন সময়, এটা তো আমি জিজ্ঞেস করবো তোমাদের এই ক্লাসটা ওভার হলেই। আর দ্বিতীয় হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটার দুদিন সময়, সেটা হচ্ছে যে এই যে সিডিকে বললাম, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ইস্ট, all of you know yeast, হ্যাঁ, বেকারস ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি, ঠিক আছে? রানিং আউট অফ টাইম। আচ্ছা, স্যাকারোমাইসিস সেরিভিসি ইত্যাদি, এইখানে এই সিডিকে গুলোর একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে। ঠিক আছে, এই সিডিকে গুলোর ভ্যারিয়েন্টকে বলা হয় কি হচ্ছে সিডিসি। আমরা কিছু সিডিকে এর ব্যাপারে পড়ব, যেমনি সিডিকে 1, সিডিকে 2, সিডিকে 4 এবং সিডিকে 6। তোমাদেরকে দেখতে হবে যে ইস্টের মধ্যে এর হোমোলোগাস প্রোটিন গুলোকে কি নামকরণ করা হয়েছে। আবার বোঝাচ্ছি, আমরা একটু পরে নেক্সট ক্লাসে কিছু সিডিকে এর ব্যাপারে পড়ব, যেমনি সিডিকে 1, সিডিকে 2, সিডিকে 4, সিডিকে 6। তোমাদেরকে এর যে হোমোলোগাস প্রোটিন গুলো ইস্টের মধ্যে আছে সেগুলোকে সিডিসি বলে। তোমাদের কাছে একটা যে কোনো বই থাকলে বইতেই তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেয়া আছে। এই সিডিকে 1, সিডিকে 2, সিডিকে 4, সিডিকে 6 এর হোমোলগস গুলো ইস্টে কি বলে, সিডিসি কত বলে? মানে সিডিসি 2, সিডিসি 1, সিডিসি 4, সিডিসি 6 বলে না অন্য কি বলে? তো এই যে হিউম্যানে যেগুলো সিডিকে, ইস্টে সেগুলোর যে হোমোলোগাস প্রোটিন তাদেরকে কি বলে সেই জিনিসটা আমরা দেখব। ওকে, নাও উই হ্যাভ আ ব্রেক অফ 10 মিনিটস। যতক্ষণে এই যে ভিডিওটা আছে এটা কনভার্ট হবে, এটা তো আমি আপলোডও করব। আর 10 মিনিটস পর তোমরা আমাকে ওই প্রশ্নটার উত্তর দেবে যে সাইক্লিনের এই লেভেলটা রেগুলেট হচ্ছে কিভাবে। তারপর আমরা নেক্সট ফেজে ঢুকবো। ওকে, you can all leave the meeting now. The meeting ends now. আবার আমরা একটু 10 মিনিটস পরে আসছি।